আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একদিকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য তোড়জোড়। রাজনৈতিক দলের একাংশ যারা বিএনপির অনুগত, বিএনপির প্রতি যাদের এক ধরনের আনুগত্য রয়েছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। তাদের উৎসাহ এবং উদ্দীপনার কোনো শেষ নেই। বহু বছর পরে ক্ষমতার স্বাদ তারা পাবেন এবং 2006 সনের পর থেকে আজ অবধি তারা যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, সেই জুলুম এবং নির্যাতনের সমাপ্তি হয়ে একটি সুন্দর সকাল তাদের জীবনে আসবে এবং তারা রাজসিংহাসনে বসবেন এবং দেশ পরিচালনা করবেন। এই স্বপ্নে বিভোর হয়ে যখন তারা দিনের পর দিন প্রচারণা চালাচ্ছেন, কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে নমিনেশন পাবেন, এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা চলছে, ঠিক উল্টো দিকে যারা বিএনপির প্রতিপক্ষ, তারা এই নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক অঙ্গনে। এর বাইরে আমাদের এই রাষ্ট্রটিকে নিয়েও দেশি এবং বিদেশি নানা রকম চক্রান্ত চলছে। আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীর যত বিখ্যাত এবং প্রভাবশালী পত্রপত্রিকা রয়েছে, তারা আমাদের এই অঞ্চলে, এই রিজিয়নে একটি ভয়াবহ যুদ্ধ, সেই যুদ্ধের আলামত হিসেবে নানা রকম অনুমান, নানা রকম তথ্যপাত্য এবং নানা রকম ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন। আজ থেকে নয়, আরও 10-12 বছর আগের থেকে। আপনারা সবাই জানেন যে এই কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো। তারপরে কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের যুদ্ধ হলো, ইরান এবং ইসরায়েল যুদ্ধ হলো। এইগুলো রেশ কাটতে না কাটতেই এখন অর্থনৈতিক যুদ্ধে ভারত, তারপর আমেরিকা, বাংলাদেশ, চীন রীতিমতো বিপর্যস্ত। ঠিক সেই সময়টাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির, তিনি একটি হুমকি দিয়েছেন যে খুব দ্রুত তিনি ভারত আক্রমণ করবেন এবং একটি অসমর্থিত, আমি ঠিক অসমর্থিত মানে আমি শুনেছি, কিন্তু একজাক্টলি তথ্য এবং প্রমাণ আমার হাতে নেই। সেটি হলো আসিফ মুনির নাকি বলেছেন যে এবারের যুদ্ধটি হবে ভারতের পূর্বাঞ্চলীয় একটি এলাকা থেকে। আপনারা জানেন যে পাকিস্তানের যুদ্ধ করার জন্য দুটো ফ্রন্ট রয়েছে, ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড ইস্টার্ন ফ্রন্ট। ইস্টার্ন ফ্রন্ট বলতে আমাদের এই বাংলাদেশকে বোঝায়। আবার ভারতেরও সেনাবাহিনীর দুটো অংশ রয়েছে, মানে তাদের ইস্টার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড। তো পূর্বাঞ্চলীয় অঞ্চল সমূহের যে কমান্ড, যেমন মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় অঞ্চল সমূহের কমান্ডে যিনি ছিলেন তিনি জেনারেল আরোরা, কিন্তু সেনাপ্রধান ছিলেন অন্য একজন। তো এখন এই যে ইস্টার্ন রিজিয়ন থেকে যে যুদ্ধ, সেই যুদ্ধের ব্যাপারে আসিফ মনিরের এই বক্তব্য যদি সত্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে এটা আমি সহজেই কল্পনা করতে পারি। অধিকাংশ ভারতীয় গোয়েন্দা এবং ভারতীয় জেনারেল যারা আছেন, তারা ইদানিং খুব ঘন ঘন কলকাতা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই সমস্ত অঞ্চলে ভ্রমণ করছেন এবং তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছেন। এর বাইরে আমাদের সীমান্তে পার্বত্য অঞ্চলে যে সমস্যা, তারপরে টেকনাফুখিয়া অঞ্চলে রোহিঙ্গাদেরকে নিয়ে সমস্যা, এবং সীমান্তের ওপারে যেভাবে একটা রমরম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল আরাকান আর্মির, সেই আরাকান আর্মির রমরমে অবস্থা আবার বিপদের মুখে পড়েছে। তারা পরাজিত হতে শুরু করেছে এবং মায়ানমারের যে জান্তা সরকার, সামরিক সরকার, চীনের সহযোগিতা নিয়ে ওই অঞ্চলে, রোহিঙ্গা অঞ্চলে বা আরাকান অঞ্চলে তারা আবার ব্যাপক আক্রমণ শুরু করেছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আরাকান আর্মি, সশস্ত্র আরাকান আর্মি আমাদের বর্ডার গার্ড বিজিবির কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। আপনি বুঝার চেষ্টা করুন কি সর্বনাশ হয়ে যেত যদি আমরা এই আরাকান আর্মিকে সমর্থন দিতাম। আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী, আমাদের এক শ্রেণীর মিলিটারি এক্সপার্ট, আমাদের এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্ব সেফ করিডোর দেওয়ার নামে তারা এই আরাকান আর্মির জন্য অস্ত্র শস্ত্র, গোলাবারুদ এগুলো বাংলাদেশের থেকে সরবরাহ করে মায়ানমারের রাখাইন রাজ্যে পাঠানোর জন্য যে পরিকল্পনা করেছিলেন, আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা কল্পনা করেন তাহলে দেখবেন যে সর্বনাশ ঘটে যেত। গেল এক। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে আসেন।
অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন বিএনপি বা তাদের প্রতিপক্ষরা নির্বাচন হওয়া বা না হওয়া নিয়ে টানাটানি করছে, এর মধ্যে রাজনীতির বেশ কিছু পরিচিত মুখ, কণ্ঠ, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নাজেহাল করার জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য, এমনকি আরও গভীর চক্রান্ত থাকতে পারে এর পেছনে, তারা সরাসরি সেই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালাচ্ছেন। প্রাথমিক শুরু হয়েছে বাকযুদ্ধ দিয়ে, ভবিষ্যতে এটা কোথায় যায় বলা যায় না। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে প্রতীক এবং অন্যতম যে প্রধান যাকে বলা হয় ইনস্টিটিউশন, সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। তো সেই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নিদারুণভাবে টানাটানি হচ্ছে, অসম্মানজনক উক্তি, তারপর যাকে বলা হয় যেটা আমরা কখনো বাংলাদেশে কল্পনা করিনি, সেই বিষয়গুলো নিয়ে এখন বক্তব্য দেওয়া হচ্ছে। সাবেক কিছু সেনা কর্মকর্তা রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং এই সকল সেনা কর্মকর্তাদের অনেকেই চরমপন্থী, গুপ্ত সংগঠন, তারপর বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠন এবং ইসলামী জঙ্গি সংগঠনের বাইরে সাধারণ ইসলামিক সংগঠন, এদের সঙ্গে বংশ পরম্পরায় কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তাদের নড়াচড়া ইদানিংকালে খুব মারাত্মক আকার ধারণ করেছেন। তারা কথা বলছেন, যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, এবং যে ধরনের যাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং আমাদের সেনাবাহিনীকে যাকে বলা হয় ইনএফেক্টিভ, দুর্বল, এটা করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, স্পেশালি তাকে টার্গেট করে এবং আরও 2-3 ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে টার্গেট করে সামাজিক মাধ্যমে অনবরত খিস্তি খাওয়ার, গালিগালাজ এবং তাদের নামে নানা রকম ভিডিও ফুটেজ তৈরি করে এআইয়ের মাধ্যমে, এবং তাদের নামে নানা রকম ফেসবুক পেজ তৈরি করে একের পর এক এমন বিভ্রান্তিকর তথ্য ছাড়ানো হচ্ছে, যা কিনা ক্যান্টনমেন্টের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গায় যথেষ্ট অস্থিরতা তৈরি হতে পারে বা তৈরি করার প্ল্যান থাকতে পারে, অথবা আলটিমেটলি অস্থিরতা তৈরি হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এটি খুবই একটা খারাপ লক্ষণ। এরকম অবস্থাতে নির্বাচন তো দূরের কথা, দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাটাই কঠিন একটি বিষয়। অন্যদিকে ডিজিএফআই নিয়ে এনসিপির নেতাদের বক্তব্য এই মুহূর্তে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছে। ক্যান্টনমেন্টের মধ্যে এটি নিয়ে কী হচ্ছে আমি জানি না, তবে ডিজিএফআই যে প্রতিষ্ঠানটি, এটির বিরুদ্ধে অনেক অভিযোগ, মানে অভিযোগের পাহাড়। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সংস্থা এতটা অভিযুক্ত নয়, এতটা দুর্নাম বদনামের অধিকারী নয়, এবং এর পেছনে আমরা যে টাকা পয়সা খরচ করি, এই টাকা পয়সার 2 পয়সার মূল্য নেই। মানে ডিজিএফআইয়ের পেছনে কবে থেকে এটা বাংলাদেশে ইফেক্টিভ হয়েছে, সম্ভবত এটা এরশাদের জমানা থেকে খুব বেশি শক্তিশালী হয়েছে এবং এখন পর্যন্ত এটার শক্তিমত্তা চলছে। তো ডিজিএফআইয়ের যারা কর্মকর্তা, অনেকে ডিজি হয়েছেন, অনেককে দেখেছি, অনেক বড় কর্তা ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো আমার কাছে কখনোই কাউকে খুব চৌকুশ কিংবা মেধাবী, কিংবা তারা যে বিষয়গুলো হ্যান্ডেল করেন, রাজনীতিবিদদেরকে প্যাদানি দেওয়া, তাদেরকে ডমিনেট করা, মিডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, বিভিন্ন মিডিয়া হাউসে কে টকশোতে যাবে, কে যাবে না, কাকে আনা যাবে না, তারপরে কাকে সিভিল সোসাইটি থেকে ধরে নিয়ে সেই ডিজিএফআইয়ের হেড অফিসে নিয়ে আয়নাঘরে ঢুকাতে হবে, নির্যাতন করা হবে, জুলুম করা হবে, এই জিনিসগুলো যারা সিদ্ধান্ত নেন, আমি যতজনকে দেখেছি আফটার রিটায়ারমেন্ট কিংবা ডিউরিং সার্ভিস, আমার তাদের কাউকেই ওই ধরনের কর্মকাণ্ড করার মতো মেধাবী মনে হয়নি, এবং তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন একটা সিঙ্গেল কর্মকে তারা জাস্টিফাই করতে পারবে না। ফলে তাদের কবলে পড়ে সরকারগুলো অতীতে যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং বর্তমান সরকারও মানে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তারা বিভিন্ন মিডিয়া হাউসে, এখন এই বর্তমান জামানাতে বিভিন্ন মিডিয়া হাউসে তারা তালিকা দিয়ে দিচ্ছে, অমুক অমুকে টকশোতে ডাকবে। তো এরকম কিছু তালিকা আমি দেখলাম যে একেবারে অখ্যাত, তারপরে বিরক্তিকর, এবং এরা মানে যাদের নাম ডিজিএফআই তালিকাতে দিয়েছে, এদের কথা শুনলে বা তারা যাদের পক্ষে কথা বলবে তাদের সর্বনাশ ঘটবে, বিপক্ষে যাদের কথা বলবে তাদের আরও মান সম্মান বাড়বে, এবং এদের কথা কেউ শুনবে না। মানে এমন লোকদেরকে তারা তালিকা দিচ্ছে, এবং এই জিনিসটা আমি অনেক আগের থেকেই দেখতাম। সিআইএ, ডিজিএফআই, আমি যেহেতু সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলাম,
তো যার জন্য এরশাদের জমানা থেকেই এখানকার বড় বড় কর্তারা পত্রিকা অফিসে আসতেন, সম্পাদকদের সাথে বসতেন। তো ওই জিনিসগুলো জানতাম। তো এটার আমি কোনো ইফেক্টিভনেস দেখছি না। এই প্রতিষ্ঠানটি কি করে, কেন যারাই ক্ষমতা আসে এদের তাবেদার হয়ে যায় এবং এদের মানে খপ্পরে পড়ে যায়, আমি এটা বুঝি না। তো সেদিক থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা ডিজিএফআইকে হুমকি দিয়েছে, এবং সেখানে যদি আবার আয়নাঘর সৃষ্টি করা হয় তাহলে ডিজিএফআই ভবন ভেঙে দেওয়া হবে, এটা নিয়ে তোলপাড় হচ্ছে। তবে আমি মনে করি এই প্রতিষ্ঠানটির যাকে বলা হয় সংস্কার দরকার, খুব বেশি সংস্কার দরকার এবং ইমিডিয়েট সংস্কার দরকার। আদারওয়াইজ এই সরকারের যে অন্তিম মুহূর্ত এখন যেখানে আছে, তারা এই প্রতিষ্ঠানটি দ্বারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এই প্রতিষ্ঠানটির সঙ্গে সেনাবাহিনী, সেনা সদরের ওইরকম কোনো সম্পর্ক নাই। এই কারণ হলো সেনাবাহিনী থেকে মানে যাকে বলা হয় প্রেষণে এখানে অনেকে নিয়োগ করা হয়, যেভাবে র্যাবে নিয়োগ করা হয়, যেভাবে আমাদের সিভিল সোসাইটিতে এসে ঢাকা সিটি কর্পোরেশন, তারপর বিভিন্ন হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়, ওরকমভাবে ডিজিএফআইতে নিয়োগ দেওয়া হয়। ডিজিএফআই এর দুটো শাখা আছে, একটা সামরিক শাখা রয়েছে আর একটা বেসামরিক শাখা। এদের অনেক কর্মকর্তা রয়েছেন যারা সিভিল, মানে এনএসআই এর যে কর্মকর্তা যেভাবে রিক্রুট হয় ওভাবে তাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার উপরে রিক্রুট করা হয় এবং পরবর্তীতে এদের সাথে অ্যাটাচমেন্ট দেওয়া হয়। আমি এই যে বেসামরিকের সর্বোচ্চ পর্যায়ে যারা হয়েছেন তাদেরকে অনেককেই চিনি, অনেকেই চিনতাম, এখন না, ঠিক অনেক আগের থেকে চিনতাম। এদেরকে আমার কখনো মনে হয়নি যে গোয়েন্দাগিরি করার ক্ষেত্রে রাষ্ট্রের জন্য, দেশের জন্য এদের আসলে দুই পয়সার দরকার আছে। তো আমি মনে করি যে এরকম একটা প্রতিষ্ঠান যদি ওইভাবে ভারতের রয়ের মতো করা যায়, মোসাদের মতো করা যায়, দেশের বাইরে অপারেশন পরিচালনা করবে। কিন্তু এরা তো সেই কাজ করে না, এরা যা কিছু করে দেশের মধ্যে তাফালিং, আর বাইরে গিয়ে কী করে না করে বিভিন্ন মিশনে। আমার কয়েকজন পরিচিত এরকম কর্মকর্তা ছিলেন ডিজিএফআইয়ের, ঘোড়া ডিম কিছুই করতে পারে না ওখানে, ভারতে গিয়ে তারা কী করবে। তো এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং এখানে যথেষ্ট অস্থিরতা তৈরি হয়েছে এই ডিজিএফআই নিয়ে এবং যাকে বলা হয় ক্যান্টনমেন্ট নিয়ে। এরপর এখন যদি বলি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন এখন যিনি আছেন, কমিশনের কর্তা ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার, তারা একেবারে রীতিমতো তোপের মুখে রয়েছেন। এখানে একটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে এবং সেটা করার জন্য তাদের যথেষ্ট লজিস্টিক সাপোর্ট রয়েছে। তারা মুখে মুখে যাই বলুক না কেন, আমার কাছে মনে হয় তাদের সবার সামনে একটা ফাঁসির রশি তারা স্পষ্ট দেখতে পাচ্ছে। অতীতে তিনজন সিইসি, তো তিনজন সিইসি তারাও কিন্তু বর্তমান সিইসি যিনি আছেন তাদের চাইতে তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা কোনো অংশে কম ছিল না। তাদের অনেকের সততা প্রমাণিত ছিল। নুরুল হুদা, রকিবুল হুদা, হাবিবুল আওয়াল, তাদের ব্যক্তিগত জীবনের সততা, নম্রতা, ভদ্রতা, শিক্ষা, সার্ভিস জীবনে তাদের যে ক্যারিয়ার ছিল অনন্য। তো সেই দিক থেকে বর্তমান যিনি আছেন তিনিও জনাব রাশেদুল সাহেব খুব ভালো মানুষ। কিন্তু সমস্যা হলো যে অতীতে যারা সিইসি ছিলেন তাদের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস এখন বর্তমান যিনি আছেন বা যারা আছেন তাদের চেয়ে কোনো অংশে কম ছিল না। দ্বিতীয়ত ওই সময়টাতে কিছুটা হলে একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ছিল, এখন একেবারে পলিটিক্যাল এনভায়রনমেন্ট নেই। থার্ডলি হলো ওই সময়টাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অ্যাডমিনিস্ট্রেশন, চেইন অফ কমান্ড যা কিছু ছিল তার সত্ত্বেও কেবলমাত্র কর্তৃত্ববাদী শাসনের কারণে তারা দায়িত্ব পালন করতে পারেননি বা করেননি, দুটোর একটা। আর এখন কোনো কিছুতেই নাই, 6 ধারে 9 ধারে নাই, নুন আনতে পান্তে ফেরায়, এদিকে টান দিলে ওদিকে ছিঁড়ে যায়। তো এরকম একটা হযবরল অবস্থার মধ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং তার সহকর্মী যারা আছেন তারা একটা সুন্দর নির্বাচন করবেন, এটা আশা করাটাই কেমন যেন একটা নির্বুদ্ধিতার শামিল। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের আশাই করা ঠিক না। তো সব মিলিয়ে এখন যা কিছু হচ্ছে দেশে, দেশের বাইরে মিলিয়ে দেশটাকে, নির্বাচনকে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।